প্রায় 15 বছর চেষ্টার পরে আমি জাতীয় দলের সুযোগ পেয়েছি। 15 বছর? হ্যাঁ, যে কোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্নের জায়গা হচ্ছে জাতীয় দল। দেশের একটা জার্সি আমি পরেছি, যে নামটা যখনই দেশের জার্সির পিছনে আসে সব পশম দাঁড়িয়ে গেছে। আমাদের সময় ক্রিকেটটা অত সহজলভ্য ছিল না, ফ্যামিলির থেকেও ওইভাবে সাপোর্টটা পাইতাম না। ঠিক পরীক্ষার 1 মাস বাকি, টিচারের কাছে না পড়ে বাসায় না বলে মাঠে স্টেডিয়ামে চলে গেছে। ওইখানে আমার বড় ভাই বাবা খুব ট্রিক ছিলেন পড়ালেখার বিষয়ে। যতটুকু শুনেছি যে আব্বাকে মারার জন্য রওনা দিয়ে দিছেন। এই ম্যাচেই আমার লাইফের ফার্স্ট ক্রিকেট বলের সেঞ্চুরিটা আমি করতে পেরেছিলাম। নেশা, পুরা প্যাশন ছিল খেলা। প্রত্যেকটা দলে জেতার জন্য আসে, জি। আর আপনি দেশের জন্য যখন খেলবেন ওটা একটা যুদ্ধের মতো হয়ে যায়। সো আমরা যখন খেলি ওইটা কখনোই চিন্তা করি না আমি ওর এগেনস্টে খেলতেছি, আমি চিন্তা করি কিভাবে আমার দলটা জিতবে। আমার কাজ হচ্ছে মূলত মাঠে পারফর্ম করা। তো বরিশালের অ্যাগেনস্টেও খেলেছিলেন, তো যখন বরিশালের অ্যাগেনস্টে ডিপিএলে নামতেন তখন আপনার কেমন লাগতো? কোন দলের বিপক্ষে খেলতেছি এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার হইতেছে আমি যার পক্ষে খেলতেছি তাকে জেতানোর জন্য আমি কতটুকু চেষ্টা করতেছি। আমরা শুনি নিউজিল্যান্ডের প্লেয়াররা খুব ভদ্র হয়, আর শুনতে পাই যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা উগ্র উগ্র হয় বা স্লেজিং করে অনেক বেশি। খেলা, এইগুলা স্বাভাবিক বিষয়। এই যে পরপর 2বার ব্যাক টু ব্যাক বরিশাল চ্যাম্পিয়ন হলো বিপিএলে, মানে কেন ভালো করছে বরিশাল বারবার? বরিশালে বিপিএল আসলে হবে কিনা? হ্যালো বরিশালের স্টুডিও থেকে আবারও আপনাদের স্বাগত। আজকে আমাদের সাথে কে আছে আপনারা জানেন? আজকে আমাদের সাথে আছে আমাদের বরিশালের গর্ব, আমাদের বরিশালের কৃতি সন্তান। আমাদের সাথে আছে জাতীয় দলের ক্রিকেটার ফজলে মাহমুদ রাব্বি। আজকে রাব্বির গল্প আপনাদের শোনাবো। আশা করি আপনারা সবাই খুশি হবেন। আমাদের এই পডকাস্টে আপনারা দেখতে পাচ্ছেন নিত্য নতুন অতিথিরা আসছে, এবং আমরা চেষ্টা করছি যারা বরিশালের গর্ব তাদেরকেও এখানে আনার জন্য। তো রাব্বি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ, আপনাকে আজকে আমরা পেয়ে খুবই লাকি। আজকে আমাদের টিম এখানে আমরা যারা সবাই আছি, আমরা সবাই অপেক্ষা করছিলাম কখন আপনি আমাদের স্টুডিওতে আসবেন, এবং ফাইনালি আপনি এসেছেন। এজন্য আপনাকে ধন্যবাদ। না, আমি ফার্স্টে একটু দুঃখ প্রকাশ করছি যে আমি যেই সময় আসার কথা একটা কাজ পড়ে যাওয়াতে হয়তো একটু লেট হয়েছে। তো আমি আপনাদের কাছে অত্যন্ত দুঃখিত। বাট আমার খুবই ভালো লাগতেছে। হ্যালো বরিশাল একটা প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম, মানুষের কাছে যাওয়ার জন্য এখন অনলাইন প্ল্যাটফর্ম একটা অনেক বড় মাধ্যম। রাইট। তো বরিশালবাসীর জন্য এটা একটা ভালো সংবাদ যে হ্যালো বরিশাল এই পডকাস্ট এটা রেগুলার হচ্ছে। তো আমি আশা করবো এটা আরো অনেক ভালো পর্যায়ে চলে যাবে। দারুণ, দারুণ রাব্বি। এখন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। রাব্বি, আমরা ১ম এই যেটা জানতে চাচ্ছি, আমরা যেটা জানতে উৎসুক সবাই, সেটা হলো আপনার শুরুটা। এই যে জাতীয় দলে আপনি আসলেন, হ্যাঁ। আপনার এই যে শুরুটা আপনি কিভাবে করেছিলেন? কোথা থেকে কি, এটা আমাদের একটু বলুন। আম আসলে আমাদের ক্রিকেট জার্নি বা আমাদের সময় ক্রিকেটটা অত সহজলভ্য ছিল না, বা আমাদের ফ্যামিলির থেকেও ওইভাবে আমরা সাপোর্টটা পাইতাম না। বাট আমাদের এলাকায় কিছু বড় ভাই ছিলেন, ওনারা জি। বরিশাল স্টেডিয়ামে রেগুলার প্র্যাকটিস করতেন। তো আমি টেপ টেনিস খেলতাম। তো ওখান থেকে ওনারা মানে আমার খেলা দেখে ওনাদের মনে হইলো যে আমাকে হয়তো স্টেডিয়ামে নিলে আমি ভালো করতে পারি। জি, জি, অবশ্যই। ওনারা আমাকে নিয়ে স্টেডিয়ামে তখন বাচ্চা কাকা ছিলেন, ক্রিকেট ইনস্টিটিউট বাদশা ফোরেজ ক্লাব, হ্যাঁ, ওনার একাডেমিতে ভর্তি করায় দিলেন। তো ওখান থেকে আসলে আমার শুরুটা। ফরেজ হ্যাঁ, ক্লাব থেকে। ফোরেজ ক্লাব থেকে, হ্যাঁ। আচ্ছা, শুনে খুবই ভালো লাগলো। এই যে আপনি জাতীয় দলে ক্রিকেট খেলেছেন, আমরা আমাদের বরিশালের এরকম তো পডকাস্টে ১ম কাউকে পেলাম। একটু জানার আগ্রহটা বেশি। ১ম যখন আপনি মানে সিলেক্ট হলেন, তারপরে আপনার ওই সময়ের অনুভূতিটা কি ছিল? আ যে কোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্নের জায়গা হচ্ছে জাতীয় দল। জি। তো স্বাভাবিকভাবেই যখন জাতীয় দলে গিয়েছে হয়তো আমার সব পশম দাঁড়ায় গেছে। আমার খুব অন্যরকম একটা অনুভূতি যখন দেশের একটা জার্সি আমি পড়েছি, প্লাস জি। নিজের নামটা যখনই দেশের জার্সির পিছনে আসে, এটা একটা অন্যরকম অনুভূতি। এটা আসলে বলে বলা মানে বলে প্রকাশ করার মতো না। আসলেই, এবং আপনাকে আমি বলি, যখন আমরা জেনেছি যে আপনি খেলবেন, সিলেক্ট হয়েছেন, আপনার নামটা যখন আমরা দেখি, তখন আমরা বরিশালবাসীরা অনেক খুশি হয়েছি। এর পরবর্তীতে যখন ব্যাট হাতে মাঠে নামেন, তখন আমরা কিন্তু সবাই অপেক্ষা করছি যে কখন ১ম ব্যাট চালাবে আমাদের বরিশালের কৃতি সন্তান। খুবই ভালো লেগেছিল। পাশাপাশি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি আশা করি একটু চেষ্টা করবেন এটার উত্তর দেওয়ার জন্য। একটা জাতীয় দলে খেলতে হলে একজনের কি ক্রাইটেরিয়া থাকতে হয়? কি করলে সে জাতীয় দলে খেলতে পারে?
আচ্ছা, ফার্স্টে যেটা বলি সেটা হচ্ছে জাতীয় দলে আসলে আমার জার্নিটা খুব একটা সুখকর না। জি বাট জি আমাদের যে চেষ্টাটা এটা কিন্তু অনেক বছরের, প্রায় ১৫ বছর চেষ্টার পরে আমি জাতীয় দলের সুযোগ পেয়েছি। 15 বছর। হ্যাঁ, ১৫ বছর ঘরোয়া লিগ রেগুলার খেলার পরে আমার জাতীয় দলের সুযোগ এসেছে এরিতেই। বাট আ আ আমি খুব একটা হয়তো আমি ভালো করতে পারি নাই। বাট দেশের জন্য খেলা, দেশের জার্সিতে একটা ম্যাচও যদি হয়, ওইটা একটা অন্যরকম আ অনুভূতি। সেই সঙ্গে যে ক্রাইটেরিয়ার কথাগুলো আপনি বলেছেন, আ ফার্স্টে হচ্ছে বয়সভিত্তিক যে খেলাগুলা বোর্ডের আন্ডারে, আমাদের ডিস্ট্রিক্টের খেলাগুলো এগুলো খুব ইম্পোর্টেন্ট। জি 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 বোর্ডের রাডারে থাকা। তো আন্ডার 13, আন্ডার 15, আন্ডার 17, 19 এটা একটা প্রসেস। জি তো জেলায় খেলবো, বিভাগে খেলবো, ন্যাশনাল টিমে আ ক্যাম্প করবো, দেন ন্যাশনাল টিমে। ওখান থেকে একটা ইজি গোয়িং জার্নি যে বোর্ডের আন্ডারে, ক্রিকেট বোর্ডের আন্ডারে সবসময় থাকা। বাট আমরা যারা আ বাইরের থেকে মানে এইজ লেভেল খুব একটা না খেলে, ঢাকা লিগ খেলে, ন্যাশনাল লিগ খেলে, বিপিএল, প্রিমিয়ার লিগ খেলে আ ন্যাশনাল টিমে যাওয়া এটা একটু কষ্টকর। আপনার কথা হলো বয়সভিত্তিক যে ক্রিকেটটা এটা খেলতে পারলে ভালো, তার স্ট্রাকচারটা ভালো এটা হয়। একটা প্রসেস। বুঝছেন? এটা একটা আচ্ছা। ভালো প্রসেস। ২ টা প্রসেসই আছে। তো হয় আমাকে টপ লেভেল যে ঘরোয়া যেটা সবথেকে ফার্স্ট ক্লাস খেলা, ওইটাতে আমার খুব ভালো খেলতে হবে। আইদার আমাকে এইজ লেভেলের যে খেলাগুলা আছে, জি। ওটাতে আমি রেগুলার পারফর্ম করে আ একসময় ন্যাশনাল টিমে জন্য সিলেক্ট হবে। আপনি তো বললেন ১৫ বছর পরে আপনি চান্স পেয়েছেন জাতীয় ক্রিকেট টিমে। তো এর মধ্যে আপনার যে জার্নিটা, এই জার্নিটা খুব প্যাথেটিক কিছু আছে যেটা আপনি শেয়ার করতে চান আমাদের সাথে? আ প্যাথেটিক কিছু নাই। আসলে আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি হিসাব করি সবাই আলহামদুলিল্লাহ আ মোটামুটি শিক্ষিত এবং আমার শিক্ষার বিষয়ে খুব বেশি জোর দেওয়া হইতো সবসময়। জি, 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 জি। তো এখানে আমার বড় ভাই, বাবা খুব আ স্ট্রিক্ট ছিলেন পড়ালেখার বিষয়ে। তো আ এই জার্নিটার বিষয়ে আ কিছু প্রবলেম কি আমার যখন পড়ালেখা শেষ হয়ে যাচ্ছে বা পড়ালেখা করতেছি তো আমাদের সবাই চাকরিজীবী, চাকরিতে অভ্যস্ত, সরকারি চাকরি হলে খুব ভালো। তো আমাদের সময়টাতে আসলে এটাই বেশি চলতেছিল। বাট এখন হয়তো একটু প্রফেশনটা মানুষ চিন্তা করে বাবা-মারা যে আ যেকোনো একটা স্পোর্টসে বা ক্রিকেটে আমার বাচ্চাকে নিয়ে যাবো। বাট আমাদের সময় যেটা ছিল যে পড়াশোনা শেষ হইতে আ যদি হয় তো হইল, না হইলে অন্য কিছু করতে হবে। আচ্ছা, তো এরকম একটা বিষয় ছিল। তো এখানে প্যাথেটিক কিছু না। আমরা ওইভাবে প্রিপেয়ার্ডই ছিলাম যে যদি খেলাধুলায় কিছু ভালো না হয়, চাকরি-বাকরি করতাম, বিজনেস করতাম। যতটুকু সামর্থ্য ছিল এর ভিতরে থাকার চেষ্টা করতাম। খেলা নিয়ে যদি আপনি মজার কোনো একটা কাহিনী যদি আমাদেরকে শোনাতেন? আহ মজার কাহিনী তো অনেক আছে। তবে একটা আ আমার শুরুর দিকের একটা গল্প না সত্যি আরকি যে আমার আ ম্যাট্রিক পরীক্ষার ১ মাস বাকি। তো তখন আমার সকালে টিচার আসছে। আর ওইদিকে সকালে স্টেডিয়ামে 2nd ডিভিশনের একটা খেলা। জি। তো আমি ওই টিচারের কাছে না পড়ে বাসায় না বলে ওই ওইখানে খেলায় মাঠে স্টেডিয়ামে চলে গেছি। তো আমি যতটুকু শুনেছি যে আব্বা আ আমাকে মারার জন্য মানে আমাকে মাঠ থেকে ধরে আনার জন্য আ রওনা দিয়ে দিছেন। আচ্ছা। তো আমার কপাল ভালো ততক্ষণে আমি মাঠে নেমে গেছি। তো আলহামদুলিল্লাহ ওই ম্যাচেই আমার লাইফের ফার্স্ট ক্রিকেট বলে সেঞ্চুরিটা আমি করতে পেরেছিলাম ওয়াও! এবং আব্বা আমার খেলাটা মাঠে বসে দেখছেন এবং ওই সময় আমাদের যে ক্রিকেট সেক্রেটারি ছিলেন গুলজার কাকা, জি, জি, জি। বর্তমানে উনি আমাকে ৳৫০০ দিয়েছিলেন। তো আমি আবার কি করেছি ওই টাকাটা পুরাটা আব্বার হাতে দিয়ে দিয়েছি। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জানি ক্রিকেট খেলেও যে টাকা পাওয়া যায়, হ্যাঁ, ওই সময় আসলে ওইটা ছিল না। আমার কাছে তখন টাকারও ভ্যালু ছিল না। খেলাটা মানে নেশা, পুরা প্যাশন ছিল খেলা। তো জি, জি, জি। আব্বা খুব খুশি হয়ে তখন আবার ছোট ভাইকেও ইয়াতে ক্রিকেট ইনস্টিটিউটে ভর্তি করাই দিছে যে ও যদি প্লেয়ার হইতে পারে। ওয়াও! এটা একটা আরকি দারুণ! মজার কাহিনী। আসলেই দারুণ! শুনে খুব ভাল লাগলো। আপনি যখন খেলতেন মাঠে, তো আপনার অপোজিটে তো অনেক দল খেলেছে, অনেক দেশের অনেক দল। তো ওই প্লেয়াররা আমাদের যে আমরা যে খেলি, আমরা বাংলাদেশীরা, এদের মধ্যে বা বাঙালিরা, এদের মধ্যে বেসিক পার্থক্য কি দেখা যায়? যেমন আমরা শুনি নিউজিল্যান্ডের প্লেয়াররা খুব ভদ্র হয় এবং সারা বিশ্বব্যাপী তাদের একটা সুনাম, তারা খুবই ভদ্র। আবার শুনতে পাই যে অস্ট্রেলিয়ান প্লেয়াররা কুগরো। উগ্র হয় বা স্লেজিং করে অনেক বেশি। তো এরকম কোনো অভিজ্ঞতার আপনি শিকার হয়েছেন বা আপনি কি এরকম কিছু বলতে চান আমাদের সাথে? জানতে ইচ্ছে করে আমাদের। খেলা এইগুলা স্বাভাবিক বিষয়। স্লেজ বলেন বা ভদ্রতা বলেন, প্রত্যেকটা দলই জেতার জন্য আসে।
জি। আর আপনি দেশের জন্য যখন খেলবেন ওটা একটা যুদ্ধের মতো হয়ে যায়। তো ভাই যে কোনো খেলায় আপনি যুদ্ধে আপনি যে কোনোভাবে জিততে চাইবেন, সেটা কথা দিয়ে হোক, মেন্টালি টর্চার করে হোক, ফিজিক্যালি তো টাচ করা সম্ভব না। সো যেভাবেই হোক এই কাজগুলা করে আমরা মানে জেতার জন্য যা যা দরকার আমরা সেই চেষ্টাগুলাই করি। তো সব দেশের প্লেয়ার বা সবাই করে, বাট আমি আমাদের দেশের প্লেয়ারদের জন্য যেটা বলি, হয়তো আমাদের মানসিকতায় আরেকটু ডেভেলপমেন্ট দরকার, যে সাহসী মানসিকতা, ভয় ডরহীন ক্রিকেট খেলাটা। তো এইটা যদি আমরা করতে পারি, আমাদের ক্রিকেটটা আরেকটু বেটার হবে বলে আমার মনে হয়। সেক্ষেত্রে আমি মনে করি আইপিএল এর মতো বিপিএলটাও অনেক কাজে লাগবে। বিপিএল এ অল্প ওভার থাকে এবং সেখানে অনেক মেরে খেলার সুযোগ থাকে। এটা খেলতে সময় হাতটা খোলে। আমরা মনে করি, দর্শকরা যা মনে করি এইটা যত বেশি হবে তত আমাদের জন্য ভালো হবে। এটা কি ঠিক আছে আমাদের চিন্তা ভাবনা? ঠিক আছে, তবে একটু কারেকশন, কি বিপিএল একটা বড় প্ল্যাটফর্ম, জি, তো এখানে অনেক বিদেশি প্লেয়াররা আসে। তো আমি যখন বিদেশের মানুষের সঙ্গে যত বেশি মিশবো, যত বড় প্লেয়ারের সঙ্গে মিশবো, আমার জানার সুযোগ থাকবে। তো ওখান থেকে আমার শেখার আছে। জি। প্লাস এই এক ধরনের এই টুর্নামেন্টগুলো লাইভ টেলিকাস্ট হয়, তো অনেক মানুষ দেখতে, সারা সারা দেশের মানুষ দেখতেছে, বিদেশে দেখতেছে। সো এখানে ভালো করলে আপনি সেই রিওয়ার্ডটা পাবেন, প্লাস খারাপ করলেও মানুষ কিন্তু আপনাকে ওইভাবেই ট্রিট করবে। সো এটা একটা বড় প্ল্যাটফর্ম। তো আপনি যত এরকম বড় প্ল্যাটফর্ম আমাদের জন্য তৈরি করে দিতে পারবেন, তত প্লেয়ার ডেভেলপ হবে। তো আপনি তো বরিশালের এগেইনস্টেও খেলেছিলেন। তো যখন বরিশালের এগেইনস্টে বিপিএল এ নামতেন, তখন আপনার কেমন লাগতো? মানে ওই সিচুয়েশনটা আপনার কি ছিল? একটা জিনিস কি, মানে অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি কোন দলের বিপক্ষে খেলতেছি এটা ডাজেন্ট ম্যাটার। ম্যাটার হতেছে আমি যার পক্ষে খেলতেছি তাকে জেতানোর জন্য আমি কতটুকু চেষ্টা করতেছি, ভাই এটা ইম্পর্টেন্ট। সো আমরা যখন খেলি ওইটা কখনোই চিন্তা করি না আমি ওর এগেনস্টে খেলতেছি, আমি চিন্তা করি কিভাবে আমার দলটা জিতবে। দারুণ, দারুণ অ্যান্সার। আমি বলব এখন পর্যন্ত পডকাস্ট যতগুলো হয়েছে আমাদের এখানে, এটা আমার কাছে পাওয়া শ্রেষ্ঠ অ্যান্সার। অ্যা আপনি বরিশালের হয়ে যখন খেলেছিলেন, তখন নিজের জিলা আপনি মাঠে নেমেছেন, জার্সি পরছেন, সেটা হলো বরিশালের। আপনার কেমন লেগেছে? বরিশালে যেহেতু আমার বড় হওয়া, এইজ লেভেল খেলা সবকিছু বরিশালে, আমার শৈশব কৈশোর বন্ধু বান্ধব সব বরিশালে। তো বরিশালের হয়ে খেলাটা তো অবশ্যই একটা ইমোশনাল ব্যাপার থাকে। তারপর আমি তো এর আগেই বলেছি যে প্রফেশনালিজমের জায়গা, আসলে আমি যত পারি ইমোশনটাকে যত কন্ট্রোল করা যাবে তত আমার জন্য ভালো। আচ্ছা। এখন প্রশ্ন হলো আপনার কাছে যে, এই যে পরপর ২ বার ব্যাক টু ব্যাক বরিশাল চ্যাম্পিয়ন হলো বিপিএল এ। এই জায়গাতে আপনার কি মনে হয় মানে বরিশালের যে প্রসেস প্লেয়ারদের আনা বা অন্যান্য জিনিসপত্র এগুলো অন্যান্য টিম থেকে কি এগিয়ে আছে বরিশাল? এইজন্যই ভালো করছে বারবার? মানে কেন ভালো করছে বরিশাল বারবার? যেকোনো ভালো রেজাল্ট করতে একটা প্ল্যানিং বা প্রসেসটা খুব ইম্পর্টেন্ট। জি, তো আমি ব্যক্তিগতভাবে আমার মিজান ভাই, মানে বরিশালের যে ওনার বা কর্ণধার, ওনার সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, অমনি বড় ভাইয়ের মতো। তো উনি প্লাস তামিম ভাই লাস্ট ২টা বছর ধরে খুব ভালো প্ল্যান করে করে ওনারা টিমটা করতেছেন। তো ওনারা এই রেজাল্টটা একদিনে আসে নাই, তো বিপিএল এর আগে ৬ মাস থেকেই হয়তো প্ল্যান করতে করতে এই টিমটা, ওনারা কে আসবে কে যাবে, তামিম ভাই ফুল দায়িত্ব নিয়ে এই কাজগুলো করেছে। তো এই প্রসেসটা এবং এই আনার সব প্রক্রিয়াটা ভালো থাকার কারণেই হয়তো বরিশাল চ্যাম্পিয়ন হতে পেরেছে। আচ্ছা, এবারে আমি আপনাকে একটু অন্য প্রশ্ন করব। আ আপনি তো আ ক্রিকেট খেলেন। এখন আপনি পাশাপাশি কিছু করছেন কিনা বা ব্যবসা-বাণিজ্য বা জব এগুলো একটু জানতে ইচ্ছা করে। আমি ক্রিকেট খেলার ফাঁকে একটা জব করতাম সিটি সেলে, তখন ছিল। তো ওটা আমার ওয়ান টাইম জব ছিল, যেহেতু মার্কেটিং স্টুডেন্ট ছিলাম, এক্সপেরিয়েন্সের জন্য করেছি। আ ওইটা একটা ভালো এক্সপেরিয়েন্স ছিল আমার। প্লাস হচ্ছে আমার বরিশালে বড় হওয়ার আমার সার্কেলটা অনেক বড়, ফ্রেন্ড সার্কেলটা। তো আমি খুবই লাকি যে আমার এরকম কিছু, আমি ভাগ্যবান যে আমার এত ভালো কিছু ফ্রেন্ড আমার আছে। তো আমাদের প্রত্যেকেরই ছোটবেলার থেকে বড় হওয়ার পর একটা ইচ্ছা ছিল যে সবাই একসাথে কিভাবে থাকা যায়। থাকা যায়। তো সেই চিন্তার থেকেই আসলে আমরা কিছু ছোট, ছোট বিজনেস করি ফ্রেন্ডদের সঙ্গে। একটা ফার্নিচার আছে। ও আপনার দাওয়াত রইলো, যাবেন। আচ্ছা ঠিক আছে। আর একটা জিমও আছে, জিম 360 360 বরিশাল। ফার্নিচারের নাম? ফার্নিচার, দেশি ফার্নিচার। দেশি ফার্নিচার। হ্যাঁ, তো এটা আ ওরাই থাকে। আমি যখন সময় পাই এসে একটু ওদের সঙ্গে সময় কাটায়া যাই। তাহলে আপনার ব্যবসাও আছে সেখানে আপনার ইনভলভ বিভিন্ন সময় হতে হয়। শখের বিজনেস। শখের ব্যবসা আরকি বলা যায় আরকি। তো এখন আপনি নতুন যারা ক্রিকেটে আসতে চায়, হ্যাঁ। বা বাবা-মা মনে করছে যে তার প্লেয়ারকে সে ক্রিকেটার বানাবে, তাদের জন্য আপনার কি মেসেজ আছে? আপনি দিতে চান? আ আমি যদি বলি, বাবা-মার ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত পড়ালেখা।
পড়ালেখার পাশাপাশি খেলাধুলা এটা অনেক বড় কোনো বিগ ডিল না, 2-3 ঘন্টা প্র্যাকটিস করা লাগে। সো এটার জন্য অনেক বেশি সময় ব্যয় করার কিছু নাই। সেই সঙ্গে সন্তানকে সুশিক্ষা দেওয়া, যেন সে একজন ভালো মানুষ হয়। একজন ভালো মানুষ হলে সে একটা ভালো প্লেয়ার হতে পারবে। সো ভালো মানুষ হওয়াটা আগে, পড়াশোনা প্লাস খেলাধুলা, এগুলো ব্যালেন্স করা পসিবল যদি ডিসিপ্লিন থাকে লাইক। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। একটা সময় এরকম ছিল যে গার্ডিয়ানরা মনে করতো ক্রিকেট যারা খেলে বা খেলতে যারা যায় তারা বোধহয় পড়ালেখা করবে না, সারাদিনই ওটার পিছনে সময় দিবে। কিন্তু দেখেন এখন আপনার সাথে আমি যে কথা বলছি, আপনি মার্কেটিংয়ের স্টুডেন্ট, আপনি এখন যেভাবে আমার সাথে কথা বলছেন, দ্য ওয়ে ইউ আর টকিং, এটা থেকে আমাদের গার্ডিয়ানরা উৎসাহ পেতে পারে না যে ক্রিকেট খেলেও ভালো রেজাল্ট করা যায় এবং সব দিকে ব্যালেন্স করে খেলা যায়। আপনি আজকে সেটা বলেই আমাকে প্রমাণ দিয়ে দিলেন। এটা পসিবল। আপনি যদি খেয়াল করেন আমাদের মুশফিক ভাই অনেক ব্রিলিয়ান্ট। রাইট। এছাড়া আরো সবাই মোটামুটি যারা এস্টাবলিশ এরা কিন্তু পড়াশোনাটা শেষ করার দিকে অনেক মনোযোগী। প্লাস আপনাকে ইন্টারন্যাশনাল প্লেয়ার হতে হলে ভালো ইংরেজি কথা বলতে হবে। আপনি যখন কোনো ইন্টারভিউ দেবেন ভালোভাবে বাংলায় কথা বলতে হবে। তো এটা জানতে হইলে আপনাকে অবশ্যই পড়াশোনার যে শব্দগুলো আপনার জানতে হবে। এই শব্দভান্ডার জানতে হইলে আপনাকে পড়াশোনা তো অবশ্যই করতে হবে। আমরা রেগুলার যে কথাগুলা বলি, এই কথায় কিন্তু আমাদের ইন্টারভিউর যে কনভারসেশনের যে কথাগুলো, এগুলো কিন্তু আসলে আমরা ওইভাবে প্র্যাকটিস করি না, হ্যাঁ। সো আমাকে কোথাও গিয়ে কিছু বলতে হলেও আমাকে জানতে হবে। সো পড়াশোনা জ্ঞান এটা খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে ইংরেজি জানতে হয়, অনেক সময় আমরা যখন দেখি কেউ ইংরেজিতে কথা বলতে পারে না, সে যে দলেরই হোক না কেন ওয়ার্ল্ডের, তখন মধ্যে মধ্যে একটু খারাপ লাগে যে ইংরেজিতে কথা বলতে বোধহয় পারা উচিত। পাকিস্তানি কোনো প্লেয়ার দেখছি যে ইংরেজিতে হয়তো কথা বলতে পারতেছে না। আমাদের দেশে কোনো প্লেয়াররা মোটামুটি দেখি এখন সবাই পারে, আগে ছিল যখন পারতো না। এখন কি এটার জন্য আলাদা কোনো কোর্স করানো হয়? মানে ক্রিকেট হ্যাঁ, ক্রিকেট বোর্ড অবশ্যই, আমরা যখন এইজ লেভেল প্রোগ্রামের পরে একাডেমিক প্রোগ্রামগুলো করেছি ওখানে ইংলিশ কোর্স হয়। তারপরও পাশাপাশি ইংরেজি না জানাটা এটা কোনো আসলে দুর্বলতা বা জ্বালাতন কিছু না। আমি যদি ভালোভাবে বাংলাটা বলেও বুঝাইতে পারি, এটাও হয়। আমার কাজ হচ্ছে মূলত মাঠে পারফর্ম করা। হ্যাঁ, তো মাঠে পারফর্ম করা সেটা ইম্পর্টেন্ট। পাশাপাশি আমি কতটা কমিউনিকেট করতে পারতেছি মানুষের সঙ্গে, সেটাও ইম্পর্টেন্ট। এখন বরিশাল নিয়ে আপনাকে ছোট ২-১টা প্রশ্ন করব। একটা হলো, আমাদেরও তো ইচ্ছা করে যে বরিশালে বিপিএল হোক দেখতে দর্শক হিসেবে। চট্টগ্রামে যখন দেখি অথবা সিলেটে যখন দেখি তখন ইচ্ছা করে। তো আপনার কি মনে হয় মানে বরিশালে বিপিএল আসলেই হবে কিনা? আদৌ সেভাবে আমরা প্রস্তুত কিনা? মানে এটা সম্পর্কে একটু জানতে চাই। সম্ভব, কেন সম্ভব না? আমাদের এত সুন্দর মাঠ, এত সুন্দর ভিউ, বরিশাল এত সুন্দর একটা শহর। কিন্তু বিষয় হচ্ছে কি, আমাদের সীমাবদ্ধতার জায়গা হচ্ছে যে আমরা যে বিপিএল এ পুরা ব্রডকাস্ট টিমটাকে নিয়ে আসবো, ওনাদের জন্য আমরা ওই ফ্যাসিলিটিসটা দিতে পারবো কিনা? ওই মানের হোটেল আমাদের আছে কিনা? ইন্টারন্যাশনাল প্লেয়ার ৬-৭টা টিম রাখার মতো হোটেল আছে কিনা? ওই পরিমাণে নিরাপত্তা আমরা বরিশালের মানুষ দিতে পারবো কিনা? সো আ অনেক হিসাব আছে, অনেক বিষয় আছে। তবে যদি বরিশালে হয়, আমি তো অবশ্যই আশাবাদী যে বরিশালে বিপিএল এর কোনো ম্যাচ হবে। সেটা একটা ম্যাচ হোক। তো বরিশালের মানুষও খেলার প্রচুর পাগল, যেটা আপনারা দেখছেন ট্রফি নিয়ে আসার পরে। এটা প্রশ্ন জি। আছে আমার, আমি উন্মাদনা, তো জেনে রেখেছি। হ্যাঁ, কি উন্মাদনা ছিল মানুষের মধ্যে। সো বিপিএল হলে অবশ্যই ভালো হবে বরিশালবাসীর জন্য। ইনশাল্লাহ বিপিএল হবে এবং আপনাকে আমার রিকোয়েস্ট থাকবে যদি কখনো বিপিএল হয় আপনি আমার হ্যালো বরিশালকে স্টেডিয়ামে নিয়ে যাবেন এবং আমাকে ওইখানে একটা অপরচুনিটি তৈরি করে দিবে সো দ্যাট আমি যেন ওইখানে বসে একটু এভাবে ক্রিকেটারদেরকে নিয়ে নিয়ে আমি করতে পারি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হলো আমাদের হ্যালো বরিশালে আমরা একটা প্রশ্ন করি সবাইকে, আপনাকেও প্রশ্নটা থেকে আপনাকে আমরা বাদ দিচ্ছি না, সেটা হলো হোয়াট ইজ ইউর প্ল্যান, ফিউচার প্ল্যানটা কি আপনার? জানি না, সুস্থভাবে বেঁচে থাকতে চাই। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে। সুস্থতার থেকে বড় সম্পদ এই পৃথিবীতে কিছু নাই। সেই সঙ্গে যদি ভবিষ্যৎ প্ল্যানের চিন্তা করেন, আপাতত আরো কিছু বছর খেলার ইচ্ছা আছে। সেই সঙ্গে শখের ব্যবসাগুলা করতেছি। ওটা যদি এস্টাবলিশ হয়, হয়তো ওইদিকে যাব অথবা কোচিং এ যাব। এটা নিয়ে এত কিছু চিন্তা করতেছি না। ঘুমাইতে চাই এখন আপাতত। আচ্ছা, আপনার অ্যান্সারগুলো ইন্টারেস্টিং এবং অনেক জোস। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। তো দর্শক, আপনারা সবাই আজকে নিশ্চয়ই অনেক খুশি। আমাদের সাথে আজকে কনভারসেশনটা আপনারা শুনলেন ফজলে মাহমুদ রাব্বির। আমরা দোয়া করি তিনি সবসময় এরকম আমাদেরকে খেলা উপহার দিক। আমরা দোয়া করি তার ব্যবসা-বাণিজ্য ভালো হোক। দোয়া করি তাকে যেন আবার আগামী বছরে বা খুব কাছাকাছি একটা সময়ে হ্যালো বরিশালে নিয়ে আসতে পারি এবং সে আমাদের সাথে থাকবে, আমাদের সে ফলো দিয়ে রাখবে। এটা যেন হয়। থ্যাংক ইউ। ভালো থাকবেন। চলে আসবো নতুন কোনো
এপিসোড নিয়ে আবার। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ।